হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি, এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা আমরা করতেছি। সো চলো শুরু করি। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি, আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে আসছি। সো এই অষ্টম শ্রেণীতে আমরা আরও ডিপ কিছু জানবো। দেখো, সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজ দশমিক ভিত্তিক বা 10 ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে সমাধান করার পরেও কেন বাইনারি সংখ্যা পদ্ধতি শিখেছি। আচ্ছা, এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো এই প্রশ্নের জবাব খোঁজার আগে আমাদের জানতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা বেসিক্যালি কীভাবে আসলো। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ। জার্মান একজন গণিতবিদ ছিলেন যার নাম হচ্ছে গটফ্রিড ভিলহেল্ম লিবনিজ। আচ্ছা, তিনি সর্বপ্রথম এই বাইনারি সংখ্যা পদ্ধতি প্রবক্তা করেন বা প্রবর্তন করেন। তার অন্যতম একটি আলোচনা ছিল যে ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায়। এই চিন্তা থেকে তিনি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন। আচ্ছা, আমরা যে এই দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেখানে 0 থেকে 9 এই টোটাল 10টা অঙ্ক নিয়ে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি আমরা বা যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, এই সংখ্যা পদ্ধতির সবগুলাই তিনি কি করতেন 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন। শুধু চেষ্টাই নয়, 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়ার যোগ বিয়োগ গুণ ভাগ তিনি এই দুটি সংখ্যা দিয়ে করে দেখালেন। আচ্ছা, তার মানে এই 10 ভিত্তিক সংখ্যা দিয়ে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আসছি, এই সব কিছুই তিনি মাত্র 2টি অঙ্ক বা 2টি ডিজিট অর্থাৎ 0 এবং 1 দ্বারা সে কী করলেন, করে দেখালেন। আচ্ছা, যা তিনি 1703 সালে প্রকাশ করেন এক্সপ্লেনেশন অফ দ্য বাইনারি অ্যারিথমেটিক নামে। আর এই জিনিসটা তিনি সর্বপ্রথম এই নামে প্রকাশ করেন, যার নামটা ছিল এক্সপ্লেনেশন অফ দ্য বাইনারি অ্যারিথমেটিক। ওকে, দেখো, 150 বছর পূর্বে বা 150 বছর পূর্বে না, পরে হবে, 150 বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইরিশ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যার নাম ছিল জর্জ বুল, তিনি 1847 সালে তার দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায়, অর্থাৎ এটা তার একটা বই ছিল, তার বইয়ের নাম ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায় লিখলেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সমন্বয়, যেগুলোকে আমরা 0 এবং 1 দ্বারা প্রকাশ করি বা করতে পারি। তিনি সর্বপ্রথম দেখান যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে সব কিছুই হচ্ছে কি সত্য এবং মিথ্যা দ্বারা, এবং যে জিনিসগুলো সত্য তিনি হচ্ছে ওগুলাকে প্রকাশ করেন 1 দ্বারা, আর যে জিনিসগুলো মিথ্যা ওগুলাকে প্রকাশ করেন হচ্ছে 0 দ্বারা। এটা বিজ্ঞানী আইরিশ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছিলেন জর্জ বুল, উনি সর্বপ্রথম এটা তার একটা বই ছিল বা পুস্তিকা ছিল যার নাম ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এই পুস্তিকায় লেখেন। ওকে, এরপরে কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজগাণিতিক প্রকাশ, যা আধুনিক কম্পিউটারের বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তরিক ভূমিকা রেখেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জর্জ বুল যে তার তত্ত্বটা দিছিলেন, এইটা আমরা যে এখন আধুনিক যে কম্পিউটার ব্যবহার করি, ওই কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতিকে 1 দ্বারা এবং বিদ্যুতের অনুপস্থিতিকে 0 দ্বারা সে একটা বীজগাণিতিক রূপ দিয়েছেন জর্জ বুল। আচ্ছা, এখন দেখো, এই যে এইটাই হচ্ছে তোমার ওই যে বাইনারি সংখ্যার প্রবর্তক যে ছিল তার পিকচার এখানে, আর এইটা ছিল তার হচ্ছে লিবনিজের হস্তক্ষেপ বা হাতের লেখা, হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রক্রিয়া, এই তো একটা ছবি দিয়ে দিছে। আচ্ছা, চলো এখন নেক্সট আগাই। আমরা হচ্ছে এই পার্টে শেষ করব হচ্ছে এই পর্যন্ত, আজকে আমরা হচ্ছে 192 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব। সো চলো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধারাবাহিকভাবে শেষ করি। আচ্ছা, দেখো, জর্জ বুলের দেখানো বুলিয়ান বীজগণিত
বীজগণিতের সাহায্যে কীভাবে কম্পিউটার গঠন সম্পন্ন হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অর্থাৎ উচ্চতর শ্রেণীতে শিখবে। অর্থাৎ এটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে শিখবে যে কীভাবে এটা দেখানো হয়েছে। সে পর্যন্ত পৌঁছাতে আমাদের লিবনিজের দেখানো যে কিছু গাণিতিক প্রক্রিয়াগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে আসছি। দেখো এইখানে আমাদের বলছে সেই বিষয়ে আরেকটু পরিষ্কার করার আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কতটুকু মনে আছে একটু কী করে নিই, পরোক্ষভাবে বা পরোক্ষ করে নিই। ওকে, দেখো ভাইয়া এখানে আমাদের একটা কুইজ দিছে, আমরা যে সপ্তম শ্রেণীতে শিখে আসছি ওইটার অনুপাতে আমাদের কিছু 4টা কোশ্চেন সলভ করতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া বিট এর পূর্ণরূপ কি। দেখো ভাইয়া বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। বিটের পূর্ণরূপ হচ্ছে কি বাইনারি ডিজিট, ঠিক আছে, অর্থাৎ বাইনারি সংখ্যার প্রতিটা অঙ্ককে এক একটা বিট রাখে, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর বেজ হচ্ছে 2, অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে যে সংখ্যাগুলো লেখা হয় সেটাকে বাইনারি সংখ্যা বলা হয়। যেমন আমি লিখলাম এখানে 1 0 0, কলমের কালিটা হচ্ছে শেষ। দেখো 1 0 0 1 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, কারণ এখানে মাত্র 2টা ডিজিট 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়েছে, এবং যে সংখ্যাটা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লেখা হয় তাদেরকে বাইনারি সংখ্যা বলা হয়। আচ্ছা, আর এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে বা প্রত্যেকটা অঙ্ককে এক একটা বিট বলা হয়। এইটা হচ্ছে একটা বিট, এটা হচ্ছে একটা বিট, এইটা হচ্ছে একটা বিট, এটা হচ্ছে একটা বিট, আর এই বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখা বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখছে, সরি এটা হবে পদ্ধতিতে কেবল 2টি অঙ্কই ব্যবহার করা হয়, কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। আমরা কিন্তু ক্লাস 7-এ জেনে আসছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্কই ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। কেন, এটার যুক্তিটা আমরা দেখি। দেখো ভাইয়া আমি এখানে লিখে রাখছি ইলেকট্রনিক্স যন্ত্র বাইনারি পদ্ধতি হিসেব করে, অর্থাৎ আমরা যতগুলা ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি এই সবগুলা ডিভাইসই কি করে বাইনারি পদ্ধতিতে হিসেব করে। আর এই সব যন্ত্র বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। আর আমরা যতগুলা ডিজিটাল ডিভাইস ইউজ করি সবগুলো ডিজিটাল ডিভাইসই বিদ্যুতের উপস্থিতি এবং বিদ্যুতের অনুপস্থিতি ছাড়া আর অন্য কিছু শনাক্ত করতে পারে না। এবং বিদ্যুতের উপস্থিতিকে বলা হয় 1 দ্বারা প্রকাশ করা হয় এবং বিদ্যুতের অনুপস্থিতি বোঝানোর জন্য 0 ব্যবহার করা হয়। তাই বাইনারি সংখ্যা পদ্ধতিকে কেবল 0 এবং 1 দ্বারা ব্যবহার করা হয়। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির কোশ্চেনটা কী ছিল, কেবল এই 0 এবং 1 দ্বারা ব্যবহার করা হয়। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র এই 2টা ডিজিটই ব্যবহার করা হয়। এইটুকু অ্যান্সারই হচ্ছে, তোমরা কি করবা, লিখে নিবা, তাহলেই কিন্তু অ্যান্সারটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, দেখো এরপরে বলছে বাইনারি সংখ্যা 1 0 ডাবল অঙ্কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে। দেখো আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে শিখে আসছিলাম, ওই অনুপাতে করব। 3 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে 1 0 1 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। সো আমরা কিন্তু ক্লাস 7-এ একটা কোডিং পদ্ধতি শিখছিলাম, তো এটা তোমরা মনে রাখবা। সর্বপ্রথম লিখবা হচ্ছে 1, এরপরে 1-এর দ্বিগুণ অর্থাৎ 2, তারপরে 2-এর দ্বিগুণ 4, তারপর 4-এর দ্বিগুণ 8, তারপর 8-এর দ্বিগুণ হচ্ছে 16। এভাবে দ্বিগুণ করে কী হবে, আগাইতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে সর্বডানে লিখবা 1, তারপর 1-এর দ্বিগুণ 2, তারপর 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, এই কোডটা লিখবা। এরপরে দেখো ভাইয়া এইখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে সবচেয়ে ডানের যে বিটটা আছে এটা কিন্তু বাইনারি সংখ্যা, এবং বাইনারি সংখ্যার প্রতিটা অঙ্ককে যেমন 1 1 0 1 এই প্রতিটা অঙ্ককে আলাদা আলাদা এক একটা বিট বলা হয়। সব থেকে ডানের যে বিটটা আছে এই বিটটাকে তুমি বসাও কোথায়, এই উপরে, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে 1, এই যে 2-এর উপর বসাবো 1, তারপর কি আছে 0, এই যে 4-এর উপর বসাবো 0, তারপর কি আছে 1, এই যে 8-এর উপর বসাবো 1। ডান দিক থেকে বসে আসবা এই অনুপাতে এই দিকের যে ভেবা আছে, হ্যাঁ, সর্বপ্রথম 1 1, তারপর হচ্ছে 1 এটা বসবে 2-এর উপরে, তারপর 0 এটা বসবে 4-এর উপরে, তারপরে 1 এটা বসবে 8-এর উপরে। এখন দেখো এইখানে তুমি যার যার উপরে কি আছে 1 আছে ওই অঙ্কগুলাকে জাস্ট যোগ করবা। তাহলে কার কার উপরে 1 আছে ভাইয়া, 8-এর উপর 1 আছে, তাহলে 8 প্লাস 2-এর উপর 1 আছে 2, তারপর কার উপর আছে 1-এর উপর 1, এই যে 1, তাহলে 8 2 কত
10 আর 1 যোগ করলে কত হয় 11। সুতরাং এইটার আমাদের কোশ্চেন ছিল যে এর 10 ভিত্তিক সংখ্যার প্রকাশ করলে কত হবে, তাহলে এর 10 ভিত্তিক সংখ্যার প্রকাশ করলে কত হবে, আমরা পাইছি 11। তো আশা করি এটা কিন্তু তোমরা সবাই জানো এই কোডিং পদ্ধতিটা, আর এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই জন্য এর ভিত্তিটা এইখানে ছোট করে লিখে দিতে হয় 10। এটা ছিল বাইনারি সংখ্যা, আর বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, এই 2টা ছোট করে লিখে দিতে হয়। আশা করি কীভাবে প্রকাশ করতে বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া 4 নাম্বারে বলছে 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। সো সেম কোশ্চেন ভাইয়া, 11কে আমাকে বাইনারিতে প্রকাশ করতে বলছে, তাহলে 11 হচ্ছে একটা কি 10 ভিত্তিক সংখ্যা, এই তো এটাকে আমরা কিসে প্রকাশ করবো, বাইনারিতে প্রকাশ করবো। সেম প্রসেস ভাইয়া, তোমরা এই কোডটা লিখবা, প্রথমে 1, তারপর 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে এই 4 এর ডাবল 8, 8 এর ডাবল হচ্ছে 16। এখন দেখো ভাইয়া এখানে যে জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, এইখানে কোন অঙ্কগুলো যোগ করলে 11 হয়। দেখো 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 11 1 যোগ করলে হয় 11। তাহলে 8, 2, 1 যে অঙ্কগুলোকে যোগ করলে 11 হয় ওই অঙ্কগুলোর উপরে কি করতে হবে, 1 বসাইতে হবে, এবং এই মাঝখানে যে ফাঁকা ঘরটা থাকবে মানে অঙ্কটা থাকবে তার উপরে 0 বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো 8, 2 10 আর 1 11, তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা কত হবে, 1 0 1 1। তাহলে এই যে 1 0 1 1, এটা হচ্ছে বাইনারিতে প্রকাশ। দেখো আমরা কিন্তু করে ফেলছি, যেহেতু বাইনারি এই জন্য এর বেসটা এখানে দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমাদের বলছে যে আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে, এবার বলি বাইনারি সংখ্যা শিখে কি হবে। চলো তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ সেভ করে রাখা যায়। আমরা যখন একটি চিঠি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি, আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি। কিন্তু তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে? কম্পিউটারে কি স্মৃতি বা মেমোরি আছে? যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার কি ধারণা? এক লাইনে তার নিচে ফাঁকা রেখে লিখতে পারো। দেখো এরপরে কি বলছে, প্রতিদিন আমাদের কম্পিউটারের উপর নির্ভরতা বাড়ছে। কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে হলে বা বুঝতে না পারলে আমরা এই পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। কারণ কম্পিউটার কীভাবে কাজ করে এটা যদি ক্লিয়ারলি না বুঝতে পারি তাহলে কি আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যার নির্ভর গাণিতিক পদ্ধতিতে। সো এই কম্পিউটার বেসিক্যালি কাজ করে, আমরা যে বাইনারি সংখ্যাটা পড়লাম যা জানলাম এই বাইনারি সংখ্যার গাণিতিক পদ্ধতিতে। আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি, কম্পিউটারও করে, তবে বাইনারি পদ্ধতিতে আমরা প্রতিনিয়ত আমাদের হিসাব নিকাশের জন্য যোগ বিয়োগ করার প্রয়োজন পড়ে। ঠিক ওই কাজটা কম্পিউটার করে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাই বাইনারিতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কীভাবে কাজ করে। আচ্ছা এখন দেখো ভাইয়া, তো এইখানে বেসিক্যালি একটু আলোচনা করা হয়েছিল। এই আসল পড়াগুলো হচ্ছে ভাই এইখান থেকে তোমাকে বেস বা ভিত্তি জানতে হবে। দেখো ভাইয়া বেস বা ভিত্তিটা কি? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত, তাই এর ভিত্তি হচ্ছে 10। আচ্ছা ভাইয়া, আমরা যে 10 ভিত্তিক সংখ্যা নিয়ে আলোচনা করি বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি বা কাজ করি বা আমরা হিসাব নিকাশ করি, ওই সংখ্যা পদ্ধতিকে বলা হয় কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কারণ এইখানে 10টা অঙ্ক আছে, ঠিক আছে? এখানে কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এই টোটাল 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই টোটাল 10টা অঙ্ক ব্যবহার করে আমরা যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটা হবে কি ভাইয়া? 10 ভিত্তিক সংখ্যা। কেন 10 ভিত্তিক সংখ্যা? কারণ আমরা এই যে টোটাল 10টা, এই 10টার মধ্যে যে কোনো অঙ্কগুলো ব্যবহার করে লিখছি। ধরো আমি এখানে লিখলাম 5 7 5, এটা হচ্ছে কি ভাই একটা 10 ভিত্তিক সংখ্যা। কেন? এই যে 5 নিছি এখানে আছে, 7 নিছি এখানে আছে, 5 নিছি এইখানে আছে, অর্থাৎ আমি এই 10টা অঙ্ক ব্যবহার করে কি করছি ভাইয়া? এই সংখ্যাটা লিখছি। আর এই জন্য এর ভিত্তি হচ্ছে 10। যেহেতু 10 এই জন্য ব্রেকেট দিয়ে এইরকম ছোটো করে লিখতে হবে কত? 10। তাহলে ভাইয়া তুমি এখান থেকে বুঝতে পারলা যে আমরা যে সংখ্যাটা লেখার জন্য যে কয়টা অঙ্ক ব্যবহার করি ওইটি হচ্ছে কি ওই সংখ্যার বেস। কারণ আমি এই সংখ্যাটা লেখার জন্য আমি এই টোটাল 10টা অঙ্ক থেকে ব্যবহার করছি। সো এই সংখ্যার বেস হচ্ছে কত? 10। তাহলে ফাইনালি দেখো ভাইয়া 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টা। দেখো এখানে মোট ডিজিট 10টা, 0 থেকে 9 পর্যন্ত, তাই এর ভিত্তি হচ্ছে 10। আচ্ছা 10 ভিত্তিক সংখ্যা 250কে প্রকাশ করা হয় এইভাবে, আর এটা দেখাইছি দেখো এই যে এইভাবে, যেটা হচ্ছে কি ভাইয়া ভিত্তি ওটা ছোট করে লিখতে হয়। তার মানে ভাইয়া 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস কত ভাইয়া? অবশ্যই বলবা 10। হ্যাঁ ক্লিয়ার? কারণ কি এখানে
টোটাল 10টা অঙ্ক ব্যবহার করে এই সংখ্যাগুলো সাজানো হয় বা লেখা হয়। এরপর দেখো ভাইয়া আবার বাইনারিতে মোট ডিজিট 2টা। তাহলে ভাই আমরা কিন্তু জানতাম বাইনারি সংখ্যার মোট ডিজিট কয়টা 2টা, 0 এবং 1। আমরা এই 0 এবং 1 ব্যবহার করে যে সংখ্যাগুলো লিখি ওইটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, অর্থাৎ 1 0 0 1 1 1 এটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। কেন? কারণ এইখানে আমি 0 এবং 1 ব্যতীত আর অন্য কোনো অঙ্ক নিইনি, যেহেতু আমি 2টা ডিজিট ব্যবহার করছি, সো এর ভিত্তি হচ্ছে কত 2, এবং যার ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। ঠিক আছে ভাইয়া, এটাই বলছে। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদেরকে স্থানীয় মান সম্পর্কে বুঝতে হবে। দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি বিভিন্ন মানের স্থানীয় মান শিখবো। দেখো ভাইয়া আমরা কিন্তু ভাইয়া এই স্থানীয় মানটা দেখি, ধরো আমরা তোমাদের বইতে যেটা আছে এটাই দেখাবো। একটা হচ্ছে 10 ভিত্তিক ছিল 1250, এইটার দেখবো। আরেকটা দেখবো হচ্ছে বাইনারি যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 1011, এইটার স্থানীয় মান দেখবো। আচ্ছা ভাই স্থানীয় মান তো আমরা জানি, ধরো 1250, এটার কি দেখবো ভাই আমরা? এটা হচ্ছে স্থানীয় মান দেখবো। স্থানীয় মানটা তো ভাইয়া মনে আছে কি করতে হয়, এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এটা শতক এবং এটা হাজার। একক, দশক, শতক, হাজার, আরও থাকলে অযুত নিযুত লক্ষ কোটি আসতো। তাহলে এইটা স্থানীয় মান আমরা কীভাবে লিখবো ভাইয়া? মনে আছে তো, এই জিরোর সাথে ইনটু এটা কয় ভিত্তিক? 10 ভিত্তিক। তাহলে 10 দিয়ে পাওয়ার কত দিতে হয়? 0, তারপর প্লাস, তারপর আছে কত 5। এই 5 হচ্ছে কত ভিত্তিক? 10 ভিত্তিক। ঠিক আছে, এটা একক, এটা হচ্ছে দশক। তাহলে 10 টু দি পাওয়ার 1, তারপরে কি ভাই আছে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 2, তারপর হচ্ছে আছে কি ভাই 1, তাহলে প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3। মূলত হচ্ছে আমরা প্রথমে কি করব, এই সবগুলো লিখব। ধরো এটা আরেকটু সহজ করে দেখাই দিই। প্রথমে 1 ইন্টু 10 লিখবো, প্লাস 2 ইন্টু 10 লিখবো, প্লাস 5 ইন্টু 10 লিখবো, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 10 লিখবো। আগে সবগুলো সাজাবো, এরপরে তুমি ডান থেকে এই 0 থেকে পাওয়া শুরু করবে। 0 1 2 3। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে স্থানীয় মান বসানোর প্রক্রিয়া। দেখো তোমাদেরকে ঠিক তাই দেখাইছে। তাহলে ভাইয়া আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে ভাইয়া? আমরা কিন্তু জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে এইটা ছিল ডেসিমালের বা 10 ভিত্তিক। দেখো এইটাকে দশমিক সংখ্যাও বলা হয়, ডেসিমালও বলা হয়, আবার 10 ভিত্তিকে বলা হয়, আবার গোলায় ফেলে না। তিনটা নামই কিন্তু একই। তোমরা হচ্ছে বড় ক্লাসে গেলে দেখবে এটাকে ডেসিমাল বলতেছে। ঠিক আছে, তো তোমাদের এখানে বলা হচ্ছে 10 ভিত্তিক। ওকে, এখানে যখন 10 ভিত্তিক ছিল তখন আমরা কি করছি ভাইয়া? এই তো 10 দ্বারা গুণ করছি না, তারপর সবগুলোকে যোগ করছি না। যেহেতু এটা বাইনারি, তাহলে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। কেন? কারণ এর ভিত্তি হচ্ছে 2 আর এর ভিত্তি ছিল 10। তাহলে এটা আমরা সেম ভাবে সাজাই, 1 ইন্টু 2, এই যে এটা করতেছি ভাইয়া, হ্যাঁ। তারপর প্লাস 0 ইন্টু 2, তারপর কি প্লাস 1 ইন্টু 2, তারপর হচ্ছে প্লাস আরেকটা 1 আছে, 1 ইন্টু 2। দেখো দেখা যাচ্ছে না, এটা 2, হ্যাঁ। আচ্ছা দেখো এই যে 1 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2 প্লাস, তারপর 0 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2, হ্যাঁ, এইভাবে বসাই নেব। তারপর ডান থেকে এটার পাওয়ার দিব 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3, আরও থাকলে আস্তে আস্তে পাওয়ারগুলো বাড়তো। এটাই হচ্ছে কি ভাই স্থানীয় মান লেখার পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে একক কাজ, বাইনারি সংখ্যা এত, এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো। পারবা না? পারবা। দেখো এখানে যদি আমরা আর একটু ডিপ লেভেলে সাজাই, দেখো কি আসে। এখানে আমরা চাইলে কি করতে পারি ভাইয়া? ক্যালকুলেশন করতে পারি। দেখো 1 ইন্টু 10 এর কিউব মানে কত হয়? 10 কিউব মানে হচ্ছে কত ভাই? 1000, হ্যাঁ। 10কে তুমি 3 বার গুণ করলে 1000 হবে। তারপর এই প্লাস 2 ইন্টু 10-এর উপর পাওয়ার 2 মানে কত হয়? 100। তুমি 10কে 2 বার গুণ করলে 100 হবে। তারপর প্লাস 5 ইন্টু 10-এর উপর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওইটাই থাকবে, প্লাস 0 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে ভাইয়া 1। এটা সবসময় মনে রাখবা। ধরো এই 100-এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে কত ভাইয়া? 1। তুমি যদি 1000-এর উপরে পাওয়ার 0 দাও তারপর 1 হবে। তারপর তুমি যদি 555-এর উপর পাওয়ার 0 দাও তারপর 1ই হবে। কোনো কিছুর উপর নট মানে হচ্ছে বা পাওয়ার 0 মানে হচ্ছে ওই ভ্যালুটা 1 বোঝায়, হ্যাঁ। আচ্ছা এখন আমরা কাজ করি। দেখো 1000-এর সাথে 1 গুণ করলে কত আসবে? 1000ই হবে। প্লাস 2-এর সাথে 100 গুণ করলে হবে কত ভাইয়া? 200। প্লাস 5-এর সাথে 10 গুণ করলে আসবে কত? 50। প্লাস 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি আসে ভাইয়া? 0ই আসে। তাহলে ফাইনাল কত দেওয়া হলো ভাইয়া? 1000 আর 200 গুণ করলে কত হবে?
1200 আর 50 গুণ করলে, সরি কি বলতেছি, 1000 প্লাস 200 প্লাস 50 যোগ করলে আসে কত ভাইয়া? এই তো ভাইয়া 1250। দেখো আমাদের কিন্তু 1250ই আসছে স্থানীয় মান বসানোর পরে। তাহলে যদি ভাইয়া আমরা এইটাকে এইভাবে ক্যালকুলেশন করি তাহলে কি আসে ভাইয়া? 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 3 মানে কত ভাইয়া? 8 প্লাস 0 ইন্টু 2 এর উপর পাওয়ার 2 মানে কত ভাইয়া? 4 প্লাস 1 ইন্টু এই 2 এর 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 মানে কত ভাইয়া? এই 2 প্লাস 1 ইন্টু এই 0 এর উপর 2 এর উপর পাওয়ার 0 মানে কত ভাইয়া? কোনো কিছু পাওয়ার 0 মানে 1। আচ্ছা, তাহলে 8 এর সাথে 1 গুণ করলে আসবে 8, 0 এর সাথে 4 গুণ করলে আসবে কত ভাইয়া? 0, তারপরে 1 এর সাথে 2 গুণ করলে আসবে কত? 2, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে আসবে 1। আচ্ছা, 8 2 10 আর 1 11। তাহলে ভাইয়া এইটা কত? আমরা পাইলাম 11, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে বলছে যে বাইনারি সংখ্যা এতটির প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো, তাহলে ভাইয়া পারবা না। জাস্ট এটা তোমার কাজ থাকলো, এই যে এইভাবে বসাবা, ঠিক আছে। প্রথমে বাইনারি সংখ্যা লিখবা, তারপরে যে এইভাবে সবগুলো সাজায়া তারপর কি করবা? সুন্দর করে ফেলবা। পারবা তো আশা করি? সেম প্রসেস, হ্যাঁ, দেখায় দেওয়ার প্রয়োজন মনে করতেছ না আশা করি। এটা তোমার কাজ, হ্যাঁ, এটা তুমি সুন্দর করে সাজাবা। তোমাদের বইতে এভাবে দেওয়া হয়েছে, আমি এভাবে দেখাইছি, এটাও কোনো প্রবলেম নেই, এটাও স্ট্যান্ডার্ড, এটা করলেও বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রেডিক্স পয়েন্ট দেখবো আমরা। তো তারপর যদি দেখায় দেওয়ার প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে কমেন্ট করো, এরপর দেখাই দেবো নি, আশা করি এটা তোমরা পারবা। হ্যাঁ, দেখো রেডিক্স পয়েন্ট হচ্ছে ভাইয়া, এটা বোঝার আগে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 125.65। একটা সংখ্যার বেসিক্যালি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে কি ভাই? ভগ্নাংশ অংশ। এখন এই যে দশমিকটা ভাইয়া, এটার নামই হচ্ছে ভাইয়া কি জানো? এটার নামই হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার নামই হচ্ছে RADIX, রেডিক্স POINT, রেডিক্স পয়েন্ট। এই দশমিক বিন্দুটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। এই রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে, এই রেডিক্স পয়েন্টের বাম পাশে যে অঙ্কটা থাকে বা যে সংখ্যাটা থাকে একে বলা হয় পূর্ণ সংখ্যা। কি বলা হয় ভাইয়া? পূর্ণ সংখ্যা। এবং এই দশমিক সংখ্যার ডান পাশে যে অঙ্কগুলো থাকে এগুলাকে বলা হয় কি ভাইয়া? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এই রেডিক্স পয়েন্টের কাজই হচ্ছে তার বাম পাশে যে সংখ্যাটা থাকবে তাকে বলা হবে পূর্ণ অংশ, আর তার ডান পাশে অর্থাৎ এই রেডিক্স পয়েন্টের ডান পাশে যে সংখ্যাটা থাকবে তাকে বলা হবে ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ অংশ। তাহলে দেখো ভাইয়া, এইটা একটা সংখ্যা ছিল, এই রেডিক্স পয়েন্ট এখানে, তাহলে রেডিক্স পয়েন্টের এই তো বাম পাশে এই পুরো অংশটাকে বলা হবে পূর্ণ অংশ, আর রেডিক্স পয়েন্টের এই বাম পাশে যে অঙ্কগুলো থাকবে, ডান পাশে যে অঙ্কগুলো থাকবে এটাকে বলা হবে ভগ্নাংশ অংশ। অর্থাৎ ভাইয়া রেডিক্স পয়েন্ট আমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে, আর বা বলে দেয় যে হচ্ছে আমার বাম দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ বা পূর্ণ অংশ, আর আমার ডান দিকে যে অঙ্কগুলো থাকবে বা যে সংখ্যাটা থাকবে ওইটুকু হচ্ছে ভগ্নাংশ অংশ। এটা সবসময় মনে রাখবা। তাহলে আমি যদি তোমাকে বলি যে 1.5, তাহলে আমাকে বলো তো, তাহলে এই রেডিক্স পয়েন্টের এই বাম পাশে যেটুকু আছে এটা হচ্ছে পূর্ণ অংশ, আর এই রেডিক্স পয়েন্টের এই ডান পাশে যেটুকু আছে এটা হচ্ছে ভগ্নাংশ অংশ। অর্থাৎ এখানে পূর্ণ অংশ হচ্ছে 1 এবং ভগ্নাংশ অংশ হচ্ছে কত? এই 5.5, ঠিক আছে। বুঝতে পারছো তো? এখানেও কি পূর্ণ অংশ হচ্ছে 125 আর ভগ্নাংশ অংশ হচ্ছে 65। আশা করি বুঝতে পারছো রেডিক্স পয়েন্টের ব্যাপারটা। এখন দেখো এই সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে ভাইয়া সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। দেখো ভাইয়া, এইখানে আমি লিখলাম 125, একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যার সব থেকে স্থানীয় মান যেটা বেশি ওইটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এইখানে যে অঙ্কটার স্থানীয় মান সব থেকে কম ওইটাকে বলা হয় কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমাকে বলো তো এইখানে কোন অঙ্কটা স্থানীয় মান সব থেকে বেশি? তুমি অবশ্যই বলবা একক, দশক, শতক, অর্থাৎ এইটার স্থানীয় মান সব থেকে বেশি, আর এটা যেহেতু একক তাহলে 5 এর স্থানীয় মান সব থেকে কম। অর্থাৎ যার স্থানীয় মান সব থেকে বেশি ওইটাকে বলা হয় কি ভাই? MSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর যার স্থানীয় মান সব থেকে কম সেটাকে বলা হয় কি? LSD, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ যার স্থানীয় মান কম। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে এখন বলো তো ভাইয়া, এইখানে কি হবে? এইখানে আমরা যদি এটাকে হচ্ছে ভাইয়া দশমিক সংখ্যায় দেখলাম, আমি যদি 1001111 এইটাকে দেখি ভাইয়া, এটা হচ্ছে বাইনারি, তাহলে আমরা কি বলবো? এখানে ভাইয়া কার স্থানীয় মান সব থেকে বেশি? এই তো সব থেকে বাম পাশে যেটা আছে ভাইয়া এটা স্থানীয় মান সব থেকে বেশি, আর সব থেকে ডান পাশে যেটা আছে স্থানীয় মান কম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো LSB। বি কেন বলতেছি ক্লিয়ার করতেছি, আর এটাকে কি বলবো? LSB, সরি এটা হচ্ছে MSB। হ্যাঁ,
সবথেকে স্থানীয় মান যার বেশি, তার মানে এটার স্থানীয় মান সবথেকে বেশি, এই জন্য এটাকে এমএসবি, আর এটার স্থানীয় মান সবথেকে কম এলএসবি। ওই আগের মতোই, যার স্থানীয় মান সবথেকে বড় বা বেশি সেটাকে এমএসডি, আর যার কম সেটাকে এলএসডি। দেখো এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এর মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এর মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবথেকে কম গুরুত্বের অঙ্ক বা কম গুরুত্বের বিট এটা, আর সবথেকে বেশি গুরুত্বের বিট এটা। ঠিক আছে, যেহেতু বাইনারি, আমরা জানি যে বাইনারি সংখ্যার প্রতিটা অঙ্ককে এইটা প্রত্যেকটা অঙ্ককে একটা বিট বলা হয়, এই জন্য এই ক্ষেত্রে এমএসবি মানে বাইনারি সংখ্যার ক্ষেত্রেই, আর এটাকে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। আর যদি দশমিক হইতো বা 10 বিটের সংখ্যা হতো সেক্ষেত্রে আমরা এলএসডি বলতাম। আর এটা বি বলার কারণ হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা এই অঙ্ককে এক একটা বিট বলা হয়, এইটা একটু গুলায় না। হ্যাঁ, বাইনারি সংখ্যা হলে সেটাকে তোমরা হচ্ছে যার স্থানীয় মান কম সেটাকে এলএসবি বলবা, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবথেকে বেশি গুরুত্ব হইলে বা স্থানীয় মান যার বেশি এটাকে এমএসবি বলবা, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যদি দশমিক হয় সেক্ষেত্রে এলএসডি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর যদি হচ্ছে তোমার সবথেকে বেশি গুরুত্বের বা স্থানীয় মান যার বেশি সেটাকে এমএসডি বলবা, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি এই ডিজিটটা বুঝতে পারছো। আর পরবর্তী পৃষ্ঠাতে ভাইয়া আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। আমরা এই রূপান্তর জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, আর যোগ বিয়োগ আমরা এই রূপান্তর থেকে শুরু করব। এত সুন্দর করে এত সহজ করে বুঝিয়ে দেবো যাতে আর কখনো তোমাদের কোনো প্রবলেম না থাকবে না। আশা করি যারা চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, টাটা।